গুড মর্নিং বয়েজ অ্যান্ড গার্লস। আমাদের আজকের যে আলোচনার বিষয় সেটা হচ্ছে সিগনিফিকেন্ট নাম্বারস বা সার্থক সংখ্যা। বাংলায় বলছি সার্থক সংখ্যা, ইংরেজিতে বলছি সিগনিফিকেন্ট ফিগার্স। তো সিগনিফিকেন্ট ফিগার্সের বাংলা থেকে তোমরা যারা বাংলাটা বোঝো তারা তো বুঝতেই পারছো সার্থক সংখ্যা যখন আমি বলে দিচ্ছি কোন সংখ্যাগুলো সার্থক। সার্থক মানে আমি আর ভাঙতে যাচ্ছি না, বাংলায় তোমরা জানো এটা। যাই হোক, তো সার্থক সংখ্যা আলোচনা করার আগে আমি তোমাদের একটা বেসিক প্রবলেম সম্পর্কে আলোচনা করতে চাইব। বলতে পারো প্রবলেমটা আমি তোমাদের করতে দেব। সেটা হচ্ছে একটা যোগ করা। হোয়াট এ যোগ, একটা যোগ করা। ক্লাস 11-এর ছাত্র যারা তারা ভাবছো একটা যোগ ছোটোবেলায় করতাম, হ্যাঁ সেরকমই একটা যোগ। এই যোগের যোগফলটা কত হবে বলো তো? আমি আরও সহজ করার জন্য কিছু অপশান দিয়ে দিচ্ছি। অপশান এ 663.821, অপশান বি 664, অপশান সি 663.8, অপশান ডি 663.82। তো যোগ করতে তো সবাই পারো, আশা করি এতক্ষণ সকলের হয়ে গেছে। আচ্ছা আমি এবার করে দেখি। 436.32, 227.2 এবং 0.301। তো যোগ করলে হচ্ছে 1 2 8 3 6 6। তাহলে কোনটা ঠিক হলো? অপশান এ, তাই তো? বেশ। এই ধরনের প্রবলেম কিন্তু এক্সামে এসছে, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। দু একটা আমরা পরে আলোচনা করব কম্পিটিটিভ এক্সাম কোশ্চেন নিয়ে। তখন দেখতে হবে এই ধরনের কোশ্চেন এসেছে এবং তুমি যখন যোগটা করলে, যোগটা করার পর উত্তর তো বসিয়ে দিলে কারণ উত্তর এসেছে। অ্যান্ড যখন উত্তর অ্যান্সার শিট যেটা বলে, অ্যান্সার শিট যখন তোমার হাতে এলো, অ্যান্সার শিটের অ্যান্সার ইজ নট এ। কনফিউজিং। আমার তো যোগ করে তাই হলো, তাই যোগ কি আমরা ভুল জানি? যোগ আমরা ভুল জানি না, কিন্তু এখানে কিছু একটা গন্ডগোল হচ্ছে আমাদের। উত্তর শিটে ভুল নেই, তাহলে কেন এর উত্তর এ হবে না? তো এর উত্তর কত হবে সেটা আমাদের জানতে হলে তো আমাদের একটুখানি এই সিগনিফিকেন্ট নাম্বারসটাকে জানতে হবে। উত্তরটা আমি বলে দিচ্ছি, যদিও উত্তরটা হচ্ছে, চলো ছেড়ে দেবো এই উত্তরটা, তোমরা পরে যখন আমরা শিখে নেবো সিগনিফিকেন্ট ফিগার্সটা, তোমরা একবার ট্রাই করো। তো সিগনিফিকেন্ট ফিগার্স বলতে আমরা কি বুঝবো? সিগনিফিকেন্ট ফিগার্সের দুটো ডেফিনেশন হয়। তো আমরা প্রথমে একটা ক্যাজুয়াল একটা ডেফিনেশন দিচ্ছি। ডেফিনেশন ঠিক নয়, জাস্ট একটা এক্সাম্পল, এক্সপ্লানেশন। সিগনিফিকেন্ট ফিগার্স, সিগনিফিকেন্ট ফিগার্স মানে হচ্ছে কি, কোন সংখ্যাগুলো আমাদের লাগবে, কতগুলো সংখ্যা, একটা এই যে লেন্থ অফ নাম্বারস রয়েছে 1 2 3 4 5, 5টা নেব, দুটো নেব, তিনটে নেব, কটা নেব, সেইটা হচ্ছে আমাদের সার্থক সংখ্যার উপর নির্ভর করবে। অর্থাৎ কটা সার্থক সংখ্যা আছে তার উপর নির্ভর করছে যে আমি কটা সংখ্যা নেব, কতগুলো সংখ্যা নেব, কতগুলো কতগুলো সংখ্যা নেব সেটা নির্ভর করছে হচ্ছে আমাদের সিগনিফিকেন্ট ফিগার্সের উপর, বা বলতে পারো কতগুলো সংখ্যা নেব এটা সিগনিফিকেন্ট ফিগার্স। এখন সিগনিফিকেন্ট ফিগার্স নেওয়ার মানে বিষয়টাকে নিয়ে আমাদের ডিটেলস আলোচনার আগে আমাদের আরও একটা কাজ আছে। কাজটা হচ্ছে কোনো কিছুকে মেজার আমরা করি কীভাবে। মেজার করার জন্য স্কেল লাগে। তো মেজারমেন্টের জন্য আমাদের স্কেল প্রয়োজন। কি দরকার? স্কেল। স্কেল মানে কি? স্কেল মানে স্যার তো জানি বা দাগ 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 এরকম একটা দাগ কাটা কাটা থাকে, তার মধ্যে সংখ্যা কিছু লেখা থাকে, 0 1 2 3 4 5, যেগুলো কিছু বুঝি না কি লেখা থাকে, ওইগুলো দিয়ে আমরা কী করি না, ওই খাতা হয় না স্যার, খাতার উপর এরকম একটা দাগ, এরকম একটা দাগ টেনে মার্জিন করে তারপরে লিখি আমরা।
ব্যাপারটা হচ্ছে আমাদের স্কেল মানে কিন্তু শুধু সেটা নয়। স্কেলে এই নাম্বারগুলো তো সকলেই জানো আশা করি, তবুও হয়তো অনেকে জানো না। তো যে কোনো কিছু মাপতে হলে স্কেল লাগে। স্কেল মানে কিন্তু শুধুমাত্র এই দাগ কাটা স্কেল নয়, যে কিছু দাগ কাটা আছে এবং সেটা দিয়ে আমার শুধু কাজ হচ্ছে একটাই, যে খাতায় মার্জিন টানা, তা নয়। স্কেল দিয়ে আমরা কোনো কিছু মাপি, যে কোনো কিছু মাপতে পারি। ধরে নাও, আমি খুব সহজ কিছু উদাহরণের মধ্যে স্কেল লাগবে না। তো ধরে নাও তোমাকে মাপতে হবে হচ্ছে একটা দৈর্ঘ্য। তোমাকে একটা দৈর্ঘ্য মাপতে হবে। তো কীভাবে মাপবে? একটা দৈর্ঘ্য বলা হয়েছে, যে যাই হোক, যেমনই দৈর্ঘ্য হোক, তুমি মাপলে মাপলে কতখানি না 4 হাত। 4 হাত। 4 হাত মানে কি? 4 গুণ 1 হাত। 4 গুণ 1 হাত অর্থাৎ তোমার সবচেয়ে যে স্কেলটা, মানে তোমার সবচেয়ে ন্যূনতম যে মাপটা তুমি স্কেল দিয়ে মাপছো, তোমার এখন স্কেল কি? তোমার হাত। এখন স্কেল হচ্ছে তোমার হাত। এবং এই স্কেলে তুমি 1 হাতের নিচে মাপতে পারো কি? ভেবে দেখো। তুমি বলতে পারো মোটামুটি আধ হাত হয়েছে, বা তার চেয়ে একটু কম হয়েছে, ইত্যাদি ইত্যাদি। তো তোমার যে স্কেলটা, সেই স্কেল, তোমার হাত যেহেতু এখন, তুমি 1 হাতের নিচে মাপতে পারো না। এই না পারা, এই না পারা থেকেই আমার সিগনিফিকেন্ট ফিগার্সের উৎপত্তি বা জন্ম। যখন আমি পারছি না মাপতে, তখন আমার একটা সমস্যা তৈরি হচ্ছে, কারণ খুব স্বাভাবিকভাবে আমাদের ধরে নাও, খুব তোমরা এই প্রবলেমটা বোধহয় জানো সকলেই, যে এরকম একটা স্কোয়ার দেওয়া আছে, যার প্রতিটা বাহু তো 1। তাহলে তার এই পয়েন্ট তুমি জানো, এই পয়েন্ট তুমি জানো, এবং এইটার ভ্যালু কত হবে? এটার ভ্যালু হবে √2, যেটার ভ্যালু যখন তুমি স্কেলে মাপছো একটা পার্টিকুলার ভ্যালু 1.4 বা সামথিং, যা হোক কিছু একটা আসবে, কিন্তু সেটা একদম পারফেক্ট ভ্যালু কখনোই আসবে না। এই না পারা, এই না পারার জন্য আমাদের এই সিগনিফিকেন্ট ফিগারটা চলে আসলো। ম্যাথামেটিক্সে নম্বর বা নাম্বার, ডিজিট, এগুলো যে কোনো প্রিসিশনে তোমরা যত ইচ্ছা ছোট নিতে পারো, কিন্তু যখন ফিজিক্যাল সিস্টেম তুমি মাপছো, সেটা বায়োলজি হোক বা কেমিস্ট্রি হোক বা ফিজিক্স হোক, যখন তুমি মাপতে যাচ্ছ, তখন তুমি ওই সব ভীষণ ছোট সংখ্যা তুমি ভাবতে পারছো না, আরবিট্রারিলি স্মল, ভীষণই ছোট, যা ইচ্ছা তাই ছোট, এরকম সংখ্যা তো আমরা ভাবতে পারছি না, না? তো সেই জন্য আমাদের একটা বাস্তব জায়গায় আসতে হবে, আমাদের স্কেল লাগবে। সেই স্কেলের একটা ন্যূনতম মেজারমেন্টের ক্ষমতা আছে। যেমন আমার হাতের ক্ষমতা আছে, 1 হাতের নিচে আমি মাপতে পারবো না, 4 হাত মাপতে পারবো, 6 হাত মাপতে পারবো, বাট হাফ হাত যদি আমার এখন, যদি নিয়ে হাতটাকে নিয়ে অর্ধেক করে একটা হাত দাগটা নিতে, আলাদা কথা, তো তার সাথে মাপতে পারছি না। তাহলে এখন আমরা এই বিষয়টাকে আরেকটুখানি এলাবোরেট করি। ধরা যাক আমার কাছে একটা সেন্টিমিটার স্কেল আছে। সেন্টিমিটার স্কেল সকলে দেখেছো। সেন্টিমিটার স্কেলে একটা মজা হচ্ছে যে সেন্টিমিটার স্কেলে প্রতিটা ঘরে, মানে ধরো 0 থেকে 1 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটারের মধ্যে আরও 10টা ছোটো 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 দাগ আছে, যে প্রত্যেকটা হচ্ছে 1 মিলিমিটার। অ্যাকচুয়ালি 10টা না, থাকার কথা 9টা। 1 2 3 4 5 6 7 8 9 করে 10 নম্বরকে 1 সেন্টিমিটার। যাই হোক, তাহলে 1 মিলিমিটার মিনিমাম আমি মাপতে পারছি না। ধরে নাও তুমি একটা কোনো একটা লোহার দণ্ড বা কিছু একটাকে তুমি মাপতে চলেছ। সেটা মাপতে গিয়ে তুমি যেটা পেলে তোমার স্কেলে, সেটা হচ্ছে যে স্কেলটা একটা আঁকার চেষ্টা করি। ধরো এটা 19, আর এটা ধরো 20। তাহলে এর মাঝে 10টা দাগ আছে বলেছিলাম, 1 2 3 4 5 6 7 8। বাহ, পারফেক্টলি হয়ে গেছে। তো তুমি দেখছো যে তোমার যে মানে তুমি যেটাকে মাপতে যাচ্ছ, সেটা সে পড়লো হচ্ছে ধরো 3 4, এখানে গিয়ে পড়লো, মানে দৈর্ঘ্যটা শেষ, সেটা শেষ মাথাটা গিয়ে পড়লো এখানে। তাহলে এবার তুমি একটা জিনিস খেয়াল করো,
যে এইখানে একটা ঘটনা ঘটছে, তুমি কি পারফেক্টলি মাপতে পারছো তোমার স্কেল দিয়ে? তুমি শুধু এটুকু বলতে পারো যে 19.4, 1 2 3 4 আর 19.5-এর মাঝে কিছু একটা ব্যাপার, তাই না? তাহলে দেখো, এদের মধ্যে সাধারণ যে বিষয়টা, দুজন মিলে মাপছো, দুজন মিলে মাপতে একজন বললো 19.4-এর বেশি, একজন বললো 19.5-এর কম। 19.4-এর বেশি, একজন বললো কম 19.5-এর। আফটার অল কেউ বলছে না যে 20-র বেশি, কেউ বলছে না 18-র কম। সবাই কিন্তু সামনেই দুটো ডিজিট 19, এই সংখ্যা দুটোকে কিন্তু দুজনেই কমন রেখেছে। যে দুজনেই বা 10 জনেই যারা স্কেল মাপতে পারছে বা মাপা জানে, তারা কিন্তু প্রত্যেকেই বলবে না না এটা 19-এর বেশি অবশ্যই। একজন বললে 19.4 এর বেশি, একজন বলছে 19.5 এর কম। তাহলে এই সংখ্যাটা, এই যে সংখ্যাটা 19.4, ধরো আমি 19.4ই নিচ্ছি, তাহলে দেখো এই দুটো সংখ্যা কিন্তু শিওর, সবাই শিওর এই সংখ্যাটা সম্পর্কে। এই সংখ্যাটা নিয়ে হচ্ছে অসুবিধা, ডাউট আছে, মানে ডাউটফুল ডিজিট। একটা সংখ্যার দুটো অংশ পাওয়া গেল, একটা হচ্ছে শিওর ডিজিট, একটা হচ্ছে ডাউটফুল ডিজিট। ক্লিয়ার? তাহলে সংখ্যা পাওয়া গেল দুটো, ডাউটফুল ডিজিট একটা, একটা হচ্ছে শিওর ডিজিটস। তো সিগনিফিকেন্ট নাম্বারস কাউন্ট হবে কিভাবে? এখান থেকে সিগনিফিকেন্ট নাম্বারসের ধারণাটা আসছে, যে সিগনিফিকেন্ট ফিগার ফিগার মানে নাম্বার, হ্যাঁ, সমান সমান শিওর নাম্বার, যেগুলো শিওর নাম্বারস প্লাস ফার্স্ট ডাউটফুল ডিজিট, ফার্স্ট ডাউটফুল ডিজিট। তাহলে ফার্স্ট ডাউটফুল ডিজিট তোমার পেয়ে গেলাম, তাই না? ভালো কথা। তাহলে এবার যথারীতি আমরা আগে কি বলবো, ওটা চলে আসি 19.4। এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা? 1 2 3, তিনটে। বাহ, সহজ জিনিস। অ্যাকচুয়ালি বিষয়টা সহজই, কিন্তু তোমাকে অনেক কিছু মনে রাখতে হবে। এটা তো সবে শুরু, অজস্র নিয়ম আছে, প্রায় 6-7টা নিয়ম আছেই সিগনিফিকেন্ট নাম্বারস বের করার জন্য। মানে তোমাকে এইগুলো মনে রাখতে হবে, যে শিওর নাম্বারস বা বিশ্বস্ত যে নাম্বারটা, এবং ডাউটফুল বা অবিশ্বস্ত নাম্বার। বিশ্বস্ত এবং অবিশ্বস্ত, বিশ্বস্ত ঠিক শিওর বলা যায় না, এটা রিলায়েবল বলাই ভালো। এনিওয়ে, কোনো ব্যাপার না, বুঝতে পারলেই হলো বিষয়টা। তো এই সিগনিফিকেন্ট নাম্বার যখন আমরা কাজ করছি, প্রথমত দেখো, এখান থেকে না, আমাদের যে কোনো নাম্বার থেকে আমরা মেজারমেন্টে যখন নাম্বার পাচ্ছি, নাম্বার থেকে বা সংখ্যা থেকে আমরা বেশ কিছু ইনফরমেশান গ্যাদার করি। সেই ইনফরমেশানগুলো কী বলো? সেই ইনফরমেশানগুলো একটা অন্যতম হচ্ছে যে, ধরো তোমাকে সংখ্যা দিয়েছি 19.4 আর 19.40, এই সংখ্যা এবং এই সংখ্যার মধ্যে ডিফারেন্স আছে? মধ্যে কোনো ডিফারেন্স বেসিক্যালি আমাদের দেখে বলছি না নেই, কিন্তু আছে। কি ডিফারেন্স আছে? দেখো, ইনফরমেশন ইজ সামথিং ডিফারেন্ট, সংখ্যা শুধু নয়। এই যে সংখ্যাটার মধ্যে দেখছো, এই সংখ্যাটার মধ্যে সবচেয়ে লোয়েস্ট ডিজিট আছে কত? 0.4, তাই তো? 0.4 মানে 0.1 ইন্টু 4। তো সবচেয়ে কম তুমি মাপতে পারছো 0.1। তার মানে এটা যে স্কেলে মাপা হয়েছে সেটা 0.1 ইউনিট অবধি মাপতে পারে। ওয়ারাস এইটার ক্ষেত্রে দেখো, এখানে সংখ্যা কত? 0.40, তার মানে 0.01 ইন্টু 40, তাই কি? 0.01, যাই হোক, এরকম একটা কিছু একটা আসতে চলেছে। এটা ভুল হলো একটু, হ্যাঁ, ভুল হলো যখন, তখন এটাকে মুছে দেওয়া ভালো। তা 0.40 মানে দেখো, 0.01 ইন্টু 40 করলে কত হবে? ইন্টু 40 করা হয়
হ্যাঁ, ঠিকই ছিল, ভুল কিছু ছিল না, ইন্টু 40। অর্থাৎ এখানে দেখো, এখানে লোয়েস্ট ভ্যালু হচ্ছে, তুমি যেটা মাপতে পারো সেটা 0.01 ইউনিট, তাই তো? তো দুটোর মধ্যে পার্থক্য বোঝা যাচ্ছে, স্কেলের পার্থক্য হচ্ছে, এখানকার স্কেল হচ্ছে, স্কেলের ন্যূনতম ভ্যালু 0.1, এখানকার স্কেলের ন্যূনতম ভ্যালু হচ্ছে 0.01, তাই না? ক্লিয়ারলি এই যে ইনফরমেশনটা আসছে সেটা সিগনিফিকেন্ট ফিগার্স থেকে আমাদের কিন্তু এই কনসেপ্টটা আসছে। যদিও ম্যাথামেটিক্স বা নাম্বারে যখন নিয়ে আমরা আলোচনা করবো তখন দেখবো যে এটা কোনো ব্যাপারই না, কারণ আমরা পড়েছি শেষে শূন্য কোনো মানে নেই। ওয়েট অ্যান্ড সি কী হচ্ছে, মানে কী হয় বিষয়টা। তোমরা কেউ ঋজুদা পড়েছো? ঋজুদাতে, ঋজুদা হচ্ছে বুদ্ধদেব গুহর একটা বিখ্যাত একটা ক্যারেক্টার। ওখানে উনি একটা শব্দবন্ধ ব্যবহার করতেন, যে ওয়েট অ্যান্ড সি এটাকে ব্যবহার করার জন্য, সেটা হচ্ছে পার্কালাম। আমরা পার্কালামই বলবো, আমার খুব ভালো লাগে শব্দটা পার্কালাম, বোধহয় সাউথ ইন্ডিয়ান কোনো শব্দ হবে হয়তো, জানি না কোথাকার। যাই হোক, চলো তাহলে দেখা যাক, ওয়েট অ্যান্ড সি মানে পার্কালাম। কিছু রুলস আছে, আমরা রুলস শিখবো এবার। এইটা মনে রেখো, পয়েন্টের পরে 4 তারপরে 0 লিখেছি, শেষে শূন্য, মিনিংলেস, এই কথাটা মনে রেখো, আমরা এটা কাজে লাগাবো। রুলস, কিছু নিয়ম আছে। রুলসগুলো কি কি? রুলসগুলো হচ্ছে, প্রথম রুল, নন জিরো নাম্বারস এরা অবশ্যই সিগনিফিকেন্ট হবে, সিগনিফিকেন্ট হবে। যতগুলো একটা সংখ্যা বা একটা কি বলবো, কালেকশন অফ নাম্বারস, কালেকশন অফ বেসিক নাম্বারস 1 2 3 4 ইত্যাদি, তুমি যত ইচ্ছা বসো, যদি নন জিরো নাম্বারস হয় এরা, এরা প্রত্যেককে হবে সিগনিফিকেন্ট। মানে 19.3217, তাহলে এখানকার সিগনিফিকেন্ট নাম্বারস কত হচ্ছে? 1 2 3 4 5 6, ছটা, বুঝতে পারছে? বেশ, এখানে আর এক্সট্রা কিছু নেই। ওয়েট, এখনও আছে রোল, মানে রুল নাম্বার 2 বা রুল নাম্বার 2, অল নন জিরো নাম্বারস আর সিগনিফিকেন্ট তো আমরা বুঝলাম, কিন্তু জিরোদের ক্ষেত্রে কী হবে? যদি জিরো নন জিরো নাম্বারের মাঝে থাকে তাহলে তারা সিগনিফিকেন্ট। যদি এফ জিরো বা জিরোজ আর বিটুইন নন জিরো নাম্বারস, তাহলে আমরা তাকে বলবো যে এটা সিগনিফিকেন্ট ফিগার। ওই জিরোটা, পার্টিকুলার ওই জিরোটা, যে জিরোটা দুটো বলবো না, নন জিরো নাম্বারদের মাঝে আছে যে জিরোগুলো। ধরো আমি একটা সংখ্যা লিখি 30031, এখানে নন জিরো নাম্বার কটা আছে? একটা, দুটো, তিনটে। এই জিরোগুলো দেখো, এরা কভার আপ হয়েছে, এই মানে এই যে নাম্বারগুলো ছিল হচ্ছে নন জিরো নাম্বার, নন জিরো নাম্বারদের মাঝে ওরা স্যান্ডউইচ হয়ে আছে, সুতরাং এদেরকে কাউন্ট করতে হবে। 3 + 2 মানে 5টা, বাট অল জিরোজ আর কাউন্টেবল। এই যে জিরোগুলোর কথা বলছি আমরা, সেই জিরো সবাইকে কাউন্টেবল? আমরা এটুকু দেখি, সেটা তো শুধু নন জিরো নাম্বারদের মাঝে যে জিরোগুলো সেগুলোর কথা বলা হলো। তো সমস্ত নন জিরো নম্বরের, সমস্ত নন জিরো বা সরি সমস্ত জিরোদের ক্ষেত্রে কি একই হবে কি না দেখতে হবে। আরও তো নিয়ম আছে না, নিয়ম আসিতেছে। ও সরি, 1 2 পরে তো 3 লেখা উচিত, আমি কেন 5 লিখে ফেলছি। যাই হোক, শুরুর শূন্যরা সবাই কেউ সিগনিফিকেন্ট নয়। শুরুর শূন্য, শুরুর শূন্য, শুরুর শূন্য মানে কি? শুরু কোনো একটা সংখ্যা শুরু হচ্ছে শূন্য দিয়ে, যেমন 0.542, এটা শুরু হচ্ছে শূন্য দিয়ে, তাহলে এটা সিগনিফিকেন্ট নয়। তাহলে এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা?
1 2 3 তিনটে, কারণ আগের রুলটা খেয়াল করো, এই জিরোটা কিন্তু নন জিরো নাম্বারদের মাঝে নেই, অর্থাৎ এপাশে নন জিরো নাম্বার আছে কি নেই, সুতরাং এটা সিগনিফিকেন্ট হবে না। বা সংখ্যাটা আরও অদ্ভুত করে দেওয়া যাক, এরকম একটা বিচ্ছিরি সংখ্যা। এখানেও দেখো এই যে 1 2 3 4টে শূন্য, এদের বাঁ দিকে কোনো নন জিরো নাম্বার আছে নেই, তাই এরা সিগনিফিকেন্ট নয়। তাহলে এখানে সিগনিফিকেন্ট নাম্বার কটা হচ্ছে? অবভিয়াসলি 3। ক্লিয়ার? যে তিনটে রুল পাওয়া গেল সেই তিনটে রুল ক্লিয়ার তো, যে প্রথমত নন জিরো নাম্বারটা সিগনিফিকেন্ট, ঠিক আছে। এবার জিরোরা যদি মানে আমি এটাকে বারবার গন্ডগোল করে ফেলি যে 2 নন জিরো নাম্বারস, অ্যাকচুয়ালি 2 নন জিরো নাম্বারস বলাটা ঠিক উচিত নয়। জিরোটা অবশ্য 2 নন জিরো নাম্বারস অবশ্যই, এইটা একটা নন জিরো, এটা একটা নন জিরো। যাই হোক, যদি জিরোরা নন জিরো নাম্বারদের মাঝে স্যান্ডউইচ হয়ে থাকে, জিরোরা একটা জিরো হলে হবে, 10টা জিরো হলে হবে, যদি স্যান্ডউইচ থাকে, অর্থাৎ বাঁ দিকের শেষে একটা, অ্যাটলিস্ট বাঁ দিকের শেষে একটা মানে শূন্যর আগে, আমি আরও ভালো বলি, ভালো করে বলার চেষ্টা করি, শূন্যর আগে কোনো নন জিরো নাম্বার আর শূন্যর পরে কোনো নন জিরো নাম্বার আছে কিনা এটা দেখতে হবে। শূন্যর আগে নন জিরো নাম্বার এবং পরে নন জিরো নাম্বার যদি থাকে, তাহলে মাঝে যারা আছে দুটো একসঙ্গে হতে হবে, কিন্তু শুধু ডান দিকে মানে পরে থাকলে হবে না, কারণ পরে থাকলে দেখো এখানে পরে এই শূন্য পরে আছে তো, কিন্তু এটা সিগনিফিকেন্ট নয়, অর্থাৎ দুপাশেই থাকতে হবে, এই ব্র্যাকেটের মতো ক্লোজ থাকতে হবে, তবে আরও সিগনিফিকেন্ট হবে। আর শুরুতে শূন্য থাকলে তার মানে একদিকে ব্র্যাকেট থাকলে হবে না, বোঝা গেল? একদিকে ব্র্যাকেট থাকলে কিন্তু এই ব্র্যাকেট মানে হচ্ছে নন জিরো নাম্বার, তো এই ব্র্যাকেট থাকলে যদি একদিকে থাকে তাহলে কিন্তু হবে না, মানে ডান দিকে থাকলে হবে না, বাঁ দিকেরটা কী হবে আসছি, সেটাও আসবো, সেটা নিয়ে আমরা আলোচনা করব যে বাঁ দিকে শূন্য থাকলে মানে বাঁ দিকে যদি এরকম থাকে কী হবে। আমরা রুল নাম্বার এবার 4-এ যাই। রুল নাম্বার 4, রুল নাম্বার 4 আমাদের কি বলছে না, শেষের শূন্য, এবার শেষের শূন্য, শুরুর শূন্য তো হলো, শেষের শূন্যরা সিগনিফিকেন্ট হবে, কন্ডিশন অ্যাপ্লাইড, যদি তারা দশমিকের পরে থাকে, দশমিকের পরে যত শূন্যই থাকুক না প্রত্যেক সিগনিফিকেন্ট। ধরে নাও একটা সংখ্যা 32.00, শেষে শূন্য, আমরা সাধারণত কোনো কাজ নেই দেখ কেটে, বাট ওয়েট, রুল কি বলছে দশমিকের পরে কোনো শূন্য থাকলে তারা সিগনিফিকেন্ট। আমরা এখানে কটা সিগনিফিকেন্ট নাম্বার? 4টি। তাহলে ওই উদাহরণটা একবার খেয়াল করো, 19.4 আর 19.40, সংখ্যা দুটো কিন্তু আলাদা, এখানে সিগনিফিকেন্ট ফিগার্স 3টে, এখানে সিগনিফিকেন্ট ফিগার্স 4টে। এখানে ডাউটফুল ডিজিট 4, এখানে ডাউটফুল ডিজিট 0। আর কি কোনো কারণ লাগবে যে এরা আলাদা বোঝানোর জন্য? এতগুলো লজিক দেওয়া হলো, আমার মনে হয় না যে এরপরে আর এটাকে দিয়ে কনফিউজড হওয়ার কোনো জায়গা আছে যে 19.4 এবং 19.40 দুটো একই সংখ্যা। যখন আমরা স্পেশালি ফিজিক্স পড়ছি তখন বা কেমিস্ট্রি পড়ছি বা বায়োলজি পড়ছি, তখন এরা একই সংখ্যা হিসেবে কিন্তু দাবি করা যাবে না, কারণ স্কেলিং আলাদা। আমি বারবার বলেছি স্কেলিং আলাদা, কী দিয়ে মাপছো সেটা আলাদা, কোন স্কেল দিয়ে মাপছো সেটা আলাদা। তো স্কেল আলাদা হয়ে গেলে আমাদের মেজারমেন্টও যে আলাদা হবে সেটা এটা কিন্তু আমাদের বুঝে নিতে হবে। যে কোনো প্র্যাকটিক্যাল ফিজিক্স বা প্র্যাকটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এটা বাস্তব, বুঝা গেল? 5 নম্বর রুল আর শেষ হয় না, যদি শেষে শূন্য থাকে এবং কোনো দশমিক না থাকে, 570 দশমিক দেওয়া হয়েছে, দেওয়া হয়নি কিন্তু, তাহলে সিগনিফিকেন্ট ফিগার্স কত হবে? 3 না 2। অর্থাৎ
এবার দেখো রুল নাম্বার 2-এর ওই গল্পটা চলে এলো যে 0 2 নম্বর 3 নম্বরে, যে দেখো 0 এদিকে আছে, ব্র্যাকেটের এই পাশটা আটকানো আছে, এই পাশটা আটকানো নেই, তাহলে সেই 0 কিন্তু সিগনিফিকেন্ট হচ্ছে না। তার ব্র্যাকেটের ডান দিকটা যেমন আটকানো থাকা প্রয়োজন, বাঁ দিকটা আটকানো থাকা প্রয়োজন, অ্যাটলিস্ট একটা পয়েন্ট দিয়ে আটকাতে হবে, অ্যাটলিস্ট একটা পয়েন্ট দিয়ে আটকাতে হবে। যদি পয়েন্ট থাকে 570.2, যদি থাকে সরি 570.2 দিয়ে তো এমনি বেড়ে যাবে, 570, আমি এটা জাস্ট করেসপন্ডিং একটা নিচ্ছি। এর সিগনিফিকেন্ট ফিগার্স কিন্তু হয়ে গেল 3টে, শুধুমাত্র এই পয়েন্ট দেওয়ার জন্য। এই পয়েন্ট মানে হচ্ছে ক্লোজ করা, আমি ক্লোজ করলাম সিস্টেমকে, বুঝলেন? এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় আছে, সেটা হচ্ছে রুল নম্বর 6 বলার চেয়ে এটাকে আমি রুল নম্বর 1 বললে হয়তো ভালো হতো, কিন্তু যদি রুল নম্বর 6 বলি সিগনিফিকেন্ট নাম্বারসে আসবে, 6ই থাকে। এক্স্যাক্ট নাম্বারস এর গল্প এটা। এক্স্যাক্ট নাম্বারসের সিগনিফিকেন্ট ফিগার্স হয় ইনফাইনাইট। এটা একটা খুব বাজে কথা হয়ে গেল না? খুব বাজে কথা হচ্ছে না। এক্স্যাক্ট নাম্বারস মানে তুমি যা ইচ্ছা তাই বসাতে পারো। কীরকম? এক্স্যাক্ট নাম্বার মানে যেটা তুমি মেজার করেছো। সহজ কথা হচ্ছে এক্স্যাক্ট নাম্বার মানে তুমি মেজার করেছো। ধরো 1 মিটার লেন্থ মেজার করেছো, এটাকে তুমি লিখতে পারো 1.0 মিটার, এটাকে তুমি আবার লিখতে পারো 1.00 মিটার, আবার এটাকে লিখতে পারো 1.1234 মিটার। ইট ইজ মেজার্ড ভ্যালু, এটাকে মাপা হয়েছে। মেপে তুমি কনফার্ম, কী দিয়ে মেপে সেটা জরুরি নয়, কোনো একটা কিছুর দৈর্ঘ্য তোমার কাছে কনফার্ম, তখন তুমি এটা বলে দিচ্ছ হচ্ছে এভাবে বলতে পারছো। কিংবা আমি এটাকে তাও মাপার সমস্যা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে আমি কাউন্টিংয়ে যাই, কাউন্টিং যাদের সহজ কথা বলি এক্স্যাক্ট নাম্বার যাতে কাউন্ট করা যায়, আরও মানে কী বলবো, খুব ক্রুডভাবে বলতে গেলে আর কি। ধরো 1 ডজন, 1 DZ, 1 ডজন মানে 12টা, এর কোনো অন্যথা নেই। 12টা হতে পারে ছোট, বেটে, মোটা, লম্বা, পচা, ভালো, কোনো যায় আসে না। 1 ডজন মানে 12টা কলা, মানে 1 ডজন কলা মানে যা ইচ্ছা 12টা জিনিস, বা 4টে পেন। তাহলে কেউ যদি 12টা মানে 1 ডজনকে লিখে 12.00 লিখতেই পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এটা কাউন্টেড 12ই। কেউ লিখলো না আমি এভাবে লিখবো না, আমি 3টে শূন্য নেবো না, কোনো অসুবিধা নেই। তাহলে যখন সে 12 লিখছে তখন 2 সিগনিফিকেন্ট নাম্বার, এখন 1 2 3 4 5, তোমার যদি ইচ্ছা হয় আরও 5টা শূন্য বসিয়ে দাও, কোনো অসুবিধা নেই। তো সুতরাং এক্স্যাক্ট নাম্বারদের সিগনিফিকেন্ট ফিগার হচ্ছে ইনফাইনাইট, বুঝে গেল? এটা কিন্তু একটা খুব মানে ইম্পর্টেন্ট একটা বিষয়, যে যদি কোনো কিছু মেজার করা হয়, মেজার করে যদি পাওয়া যায়, তাহলে তার শেষ শূন্যগুলো কিন্তু হয়ে যাবে হচ্ছে সিগনিফিকেন্ট। সেটা দশমিক থাকুক বা না থাকুক, ইম্পর্টেন্ট একটা। অর্থাৎ সেটা 5 নম্বর রুলের সাথে একটুখানি ডিফার করছে। কীরকম ডিফার করছে? ধরো তুমি মেপেছো বা তোমাকে বলা হলো যে এটার ওজন 2300 গ্রাম, 2300 গ্রাম, এটা কনফার্ম ওয়েট। এখন এর সিগনিফিকেন্ট ফিগার্স কত? 4। ক্লিয়ার? এই যে ইউনিটটা বসিয়ে তুমি কনফার্মেশন দিয়ে দিলে যে এটা মেজার্ড, মাপা হয়েছে, এর উপর আর কোনো কথা চলবে না। যে স্কেলে মেপেছি ওটা নিয়ে তোমাদের মাথা ঘামিয়ে কাজ নেই। এটা 2300 গ্রাম কনফার্ম করা হয়েছেই মেপে, সেই মুহূর্তে আমরা এটাকে সিগনিফিকেন্ট ফিগার্স হয়ে গেল 4। ওকে, এবার আমরা একটা ছোট্ট মজার একটা ঘটনা নিয়ে আলোচনা করি বা প্রবলেম নিয়ে। কোশ্চেন: 2300 গ্রাম সমান সমান কত? 2.3 × 10⁻³ গ্রাম,
নাকি 2300 গ্রাম সমান সমান 2.30 ইন্টু 10⁻³ গ্রাম, নাকি 2300 গ্রাম ইকুয়ালস টু 2.300 গ্রাম ইন্টু 10⁻³ গ্রাম, নাকি এটাকে লিখবো আমরা 2.3 গ্রাম 2300 গ্রাম সমান সমান 2.3 কিলোগ্রাম। ভেবে দেখো, আমাদের জানা কি আছে, 1 কিলোগ্রাম সমান সমান 1000 গ্রাম। অ্যাপ্লাই করে দেখো, চারটেই ঠিক, চারটে উত্তরই ঠিক। কোশ্চেনে যদি এরকম আসে এরকম কোশ্চেন আসে না স্যার, এরকম কোশ্চেন হয় না? হয় এক্সামে, এই ধরনের এই টাইপের কোশ্চেন কিন্তু এসেছে, তাহলে তো উত্তর করা মুশকিল। চারটেই তো ঠিক দেখছি, ও যা হোক একটা দাগ দিয়ে দেবো, হয়ে যাবে। না, সেটা নয়, এর একটা মেথড আছে। মেথডটা কি? রুলস, নিয়ম, সেই নিয়মে কোনো পরিবর্তন নেই। প্রথম কথা হচ্ছে রুল, স্পেশাল রুল, এটা বলতে পারো, মনে রাখতে হবে, সিগনিফিকেন্ট নাম্বারের চেঞ্জ হয় না, নাম্বার এর চেঞ্জ নট অ্যালাউড। মানে কি নট অ্যালাউড? কখন? প্রথমত চেঞ্জ নট অ্যালাউডটা বলি, তারপর কখন বলছি আরো, এবং এইভাবে লেখার কারণটাও সেটাও বলছি। প্রথমত আমি তোমাদের একটা জিনিস বলি, যে এই যে পাওয়ারে লেখা হয়েছে 10⁻³ 10⁻³ 10⁻³, এটা সায়েন্টিফিক নোটেশনে লেখা, এটা সায়েন্টিফিক নোটেশনে লেখা। সায়েন্টিফিক নোটেশনে আমরা সমস্যা এড়ানোর জন্য আমরা এই পাওয়ারটা ইউজ করে থাকি, না হলে এই চেঞ্জ নট অ্যালাউড এই কথাটা নিয়ে মুশকিলে পড়ে যাব। চেঞ্জ চলে আসবে অটোমেটিক্যালি, যেমন এখানে এসছে। কোথায় চেঞ্জ? কিছু চেঞ্জ দেখছি না, চেঞ্জ আছে। সিগনিফিকেন্ট নাম্বারের চেঞ্জ ও আছে 2300, এখানে কটা? 4। এখানে সিগনিফিকেন্ট ডিজিট কটা? 2। তার মানে এটা সমান হলো না। না, এই যে এটা রয়েছে সেটা কি হবে? পাওয়ারে 10⁻³ সামথিং হোক, ও যাই হোক, এই জিনিসটার কোনো সিগনিফিকেন্ট ফিগার হিসেবে কাউন্ট হয় না। এই পার্টটা সিগনিফিকেন্ট ফিগার হিসেবে কাউন্ট হয় না। এটারও সিগনিফিকেন্ট ফিগার 4, কিন্তু এখানে কত? 3, তাই না? এটার কত? 1 2 3 4, 1 2 3 4, এটারও 4, এটার 1 2 3 4, 4 তো 4ই আছে, এর হচ্ছে আর 2 হয়ে গেল। দ্বিতীয় বিষয়, এটা সমস্যা হচ্ছে, এটা সায়েন্টিফিক নোটেশনে লেখাই নেই, পাওয়ার দিয়ে লিখতে হবে না, এটাকে পাওয়ারে লিখতে হবে সবসময়। কিলোগ্রাম আবার কি জিনিস? কিলো মানে তো 10⁻³। আমরা কিলোগ্রাম বা কিলো ইউজ করি। আমার স্যার খুব ভালো বলতেন যে তুমি দোকানে গেলে বা বাজারে গেলে, সেখানে গিয়ে তুমি বললে যে 1 কিলো আলু দিন, তোমাকে দেওয়া উচিত 1 কিলো মানে 1000টা আলু। গ্রাফ তুমি বলো না, আমরা ডেলি ইউজ যেটা করে থাকি সেই হিসাবে। একজন মানে ফিজিক্স জানা বা ম্যাথামেটিক্স বা ইত্যাদি, সে যদি গিয়ে এখন যদি একটা দোকানে আলুর দোকান খুলে বসে, তাহলে তার যেটা করা উচিত, যে 1 কিলো আলু চাইলে তাকে, যে চাইবে তাকে 1 কিলো, সুতরাং তাকে দেওয়া উচিত 1000টা আলু। ঠিক সেরকম এখানে কোনো সায়েন্টিফিক নোটেশন ইউজ করা হয়নি, এটা ইউজ করা হয়েছে বেসিক নোটেশন কে আমরা ইউজ করি না, আমাদের বেসিক ইউনিটটাকে মাথায় রাখতে হবে। ওকে, করি না, আবার করিও, কখন করি না সেটা আমরা দেখব। স্পেশালি যখন আমরা এখানে সব গ্রাম করছি, তার মানে আমরা এখানে কিলোগ্রাম ইউজ করতে পারবো না। যখন আমরা এখানে সব গ্রাম ইউজ করছি, তখন আমরা এখানে কিলোগ্রাম ইউজ করতে পারবো না। পরিষ্কার? যাই হোক, তাহলে এবার বোঝা যাচ্ছে যে কোনটা উত্তরটা হবে। তার মানে 2300 গ্রাম সমান সমান 2.300
কিলো 10⁻³ গ্রাম। অর্থাৎ আমাদের খেয়াল রাখতে হবে যাতে করে সিগনিফিকেন্ট ফিগার্সের নাম্বার চেঞ্জ না হয়। ঠিক, তাহলে আমাদের আজকে এইটুকু থাক। আমরা আগে এইটুকুই নিয়মগুলোকে একটু ভালো করে বুঝে নিই। এরপর অনেকগুলো ক্যালকুলেশনের বিষয় আছে, খুব জটিল কিছু নয়, কিন্তু খুব মজার। এবং মোটামুটিভাবে যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে চলেছে, ইচ্ছা আছে ভবিষ্যতে, বিজ্ঞান মানে কিন্তু শুধুমাত্র ফিজিক্স নয়, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, আমি তিনটের কথাই বলছি, তাদের ক্ষেত্রে এটা সারা জীবন কাজে লাগবে এই সিগনিফিকেন্ট ফিগার্সের গল্পটা। সে তুমি যে ফিল্ডেই যাও, যাই করো, ডাক্তার হও আর ইঞ্জিনিয়ারই হও, তোমার এটা কাজে লাগবে। ঠিক আছে, ওকে। তাহলে এই নিয়মগুলো বা এই বিষয়গুলোকে তোমরা তাহলে একটুখানি দেখো, স্ট্যান্ডার্ড যে কোনো বইতে তোমরা এটা অনেক উদাহরণ পেয়ে যাবে, অনেক। আমরা পরের দিন আবার শুরু করবো এটাকে নিয়ে, এটার নেক্সট পার্ট নিয়ে আমরা শুরু করব। সুতরাং আপাতত এখানেই রাখা যাক। বাই।